বাংলাদেশ ক্রিকেটের প্রথম গ্লোবাল সুপারস্টার নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করে টেস্ট ক্রিকেট ইতিহাসে ইয়াংগেস্ট টেস্ট সেঞ্চুরিয়ানের রেকর্ডটিও তার রয়েছে। কিন্তু ১৩ বছরের একটা অনাকাঙ্ক্ষিত বিরতি, কিন্তু তারপরে আবার কামব্যাক করে বাংলাদেশ ক্রিকেটে আসার ফুল ফোটাচ্ছেন। দর্শক, চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন মুখোমুখিতে আজ আমাদের অতিথি মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ। মোহাম্মদ আশরাফুল, আপনাকে স্বাগত চ্যানেল ওয়ানে। ধন্যবাদ। আপনি আমরা তো সবসময় ক্রিকেট নিয়ে কথা বলি, যে প্রত্যেকটা সিরিজ থাকে, প্লেয়ার থাকে, তাদের ধরে ধরে কথা বলি, বাট এখন তো সামনে ফুটবল বিশ্বকাপ। ৯ তারিখ থেকে অস্ট্রেলিয়া সিরিজ হবে, তার দুদিন বাদে আবার ফুটবল বিশ্বকাপ হবে। এই সময় মনোযোগ রাখাটা কি একটু টাফ না? অবশ্যই সবাই খুব এক্সাইটেড ফুটবল ওয়ার্ল্ড কাপ নিয়ে, কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষই দুইটা দল ভাগ হয়ে যায়, ব্রাজিল এবং আর্জেন্টিনা। অনেকেই হয়তো বা অন্য টিমগুলো সাপোর্ট করেন, কিন্তু এই দুইটা টিমই দেখা যায় যে আমি যখন একদম ছোট ছিলাম প্রত্যেকটা বাসার ছাদের উপরে এই দুইটা দেশের ফ্ল্যাগ কিন্তু দেখতাম। এটা অন্য কোথাও আর দেখা হয় না, এই বাংলাদেশে এই জিনিসটা হয়। আমরা প্রফেশনাল প্লেয়ার, অবশ্যই আমরা ফুটবল নিয়ে দেখব, উত্তেজনা থাকবে, কিন্তু যেহেতু সামনে আমাদের অস্ট্রেলিয়ার সাথে 3টা ইম্পর্টেন্ট ওডিআই ম্যাচ এবং 3টা টি20 ম্যাচ আছে, ওইটা নিয়ে আমরা সবাই খুব সিরিয়াস আছি। আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ সামনে রয়েছে, কোন দল সাপোর্ট করছেন? আমি অ্যাকচুয়ালি আর্জেন্টিনার সাপোর্টার, যদিও লাকি যে লাস্ট ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হয়েছে দেখতে পেরেছি। এর আগে সবসময় সাপোর্ট করতাম, কিন্তু 36 বছর পর ওয়ার্ল্ড কাপ জিতেছিলেন, তো এবার কি মনে হয় 4 বছর পরে মানে শিরোপাটা ধরে রাখতে পারবেন? টাফ, কারণ ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড খুবই কম, তো টাফ হবে, কিন্তু আশা করি যে তারা ভালো ফুটবল খেলবে। রেকর্ড তো বলছে যে যারা চ্যাম্পিয়ন হয় তারা ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ে। আশা করবো যে এটা যেন না হয়, তারা যেন আর কন্টিনিউ করতে পারে, শেষ পর্যন্ত যেন যেতে পারে, তাহলে খেলাটা দেখে উত্তেজিত থাকবে সবাই। ড্রেসিং রুমে আসলে আপনার সাপোর্টার কে কে আছে? আর্জেন্টিনা আপনার মানে আপনার দল ভারী নাকি ব্রাজিলের দল ভারী ড্রেসিং রুমে? আমি যখন খেলতাম তখন তো আসলে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার দলটা বেশি ভারী ছিল। সাকিব, মাশরাফি, আমি, তারা এবং তামিম, ব্রাজিল। তো এখনকার টিমটা আসলে আমাদের যাওয়ার পরে আমি বুঝতে পারবো যে যখন আমরা ফুটবল খেলবো, হয়তো আমরা প্রথম ম্যাচটাই ওইভাবে খেলার চেষ্টা করব যে ব্রাজিল আর্জেন্টিনা 2 ভাগ করে, হয়তো আমরা ওয়ার্ম আপের শুরুর আগে যে ফুটবলটা খেলে থাকি, হয়তো বা প্রথম দিন আমরা ওই কাজটাই করব। লিটন তো আবার দেখা যাচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, আবার হৃদয় ব্রাজিলের সাপোর্টার। শান্ত আই থিঙ্ক সে আর্জেন্টিনার সাপোর্টার। তো এই যে 3 ক্যাপ্টেন বা আপনার পুরো ড্রেসিং রুমের যে এই যে দলের ভাগ হয়ে যাবে, সো ওয়ার্ল্ড কাপের মধ্যে কি মনে হয় নাকি যে খুনসুটি হওয়ার চান্সটা বেশি থাকবে? না, হয়তো আমাদের ম্যানেজার নাফিস ইকবাল খুবই প্রোঅ্যাক্টিভ। আমাদের যখন লাস্ট সিরিজটা ছিল আপনার পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচ, তখনই সে অলরেডি চিটাগাংয়ের কথা বলে রেখেছেন যে আমাদের যেন বড় একটা রুম দেওয়া হয়, আমরা যেন সবাই একসাথে খেলা দেখতে পারি, এনজয় করতে পারি ওই মুহূর্তগুলো। জাস্ট ওই মুহূর্তটা হয়তোবা সবাই হয়তোবা একজন আরেকজনের সাথে দুষ্টামি করবে, কিন্তু ভালো ফান হবে আশা করি। ওয়ার্ল্ড কাপে কী কী আয়োজন থাকে, এমনি নর্মালি কী কী আয়োজন করেন? এর আগে আসলে কখনোই ন্যাশনাল টিমের সাথে থাকা হয়নি, ওয়ার্ল্ড কাপ যখন চলছিল। এই প্রথমেই আসলে আমার ন্যাশনাল টিমের সাথে থাকা হবে। ওয়ার্ল্ড কাপের পরে যখন আমরা ওয়ার্ম আপে ফুটবল খেলতাম, এক একজন এক একটা প্লেয়ারকে পছন্দ করতো। যেমন আমি ফ্রান্স যখন চ্যাম্পিয়ন হয়েছিল, জিজুর আর জিদানের ফুটবল খেলা দেখে অনেক ভালো লাগতো, তো নিজেকে তখন জিদান মনে করতাম, যে মাঝখান থেকে কিক করে গোল দিলে তখন জিজুর মতন সেলিব্রেশন, ওই সেলিব্রেশনগুলোই কিন্তু আসলে 2007-এর ওয়ার্ল্ড কাপ আমরা যখন খেলতে গেলাম ওয়েস্ট ইন্ডিজে, আমরা একটা প্ল্যান করলাম যে এক একটা উইকেট পাওয়ার পরে আমরা একটা সেলিব্রেশন করব। কখনো কি মানে ওয়ার্ল্ড কাপ সামনাসামনি দেখা হয়েছে, ফিফা ওয়ার্ল্ড কাপ? না, আমার কখনোই ফুটবল, আর্জেন্টিনার 2টা ম্যাচ দেখেছিলাম, একবার ইংল্যান্ডে দেখেছিলাম, একবার বাংলাদেশে এসেছিল, ওই ম্যাচটা দেখেছিলাম, কিন্তু ওয়ার্ল্ড কাপ দেখা হয়নি। মেসি তো কিছুদিন আগেই আসলে ইন্ডিয়া আসছিলেন, সো বাংলাদেশে আসার একটা প্ল্যান ছিল, আসলে কি দেখা করতেন কিনা? কারণ আপনার বাসায় কিন্তু এর আগে অনেক সুপারস্টার এসেছেন, সচিন টেন্ডুলকার এসেছেন, যেহেতু অ্যাকচুয়ালি ভাই আমি ফুটবলটা শুধু ওয়ার্ল্ড কাপেই ফলো করি, অন্য সময় আসলে আমি ফুটবলটা এত ফলো করি না। আমি ক্রিকেট লাভার, আমি সারাদিন ক্রিকেট দেখতে পছন্দ করি, সেটা দিন হোক রাত হোক, কিন্তু ফুটবলটা শুধু ওয়ার্ল্ড কাপ হলে তখনই আসলে একসাথে হয়ে দেখি। 14তে যে হয়েছিল তখন আমরা একটা গ্রুপ গিয়েছিলাম নেপালে, লন্ডন ল কলেজ ধানমন্ডিতে, ওনাদের একটা পিকনিকের মতন আমরা প্রায় 30-40 জন গিয়েছিলাম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ওইখানে যে আমরা সবাই একত্র হয়ে খেলা দেখেছিলাম, ওইটা একটা আলাদা মজা ছিল। যদি মেসি আবার আসেন বাংলাদেশে, ইনভাইট করবেন? না, অ্যাকচুয়ালি ফুটবলার, যেহেতু আমি ফুটবলার না, আমার অতটা
ভাল লাগে তার খেলা, কিন্তু আমার বাসায় সে আসবে না। যদি ক্রিকেটার হতো তাহলে হয়তো একটা সুযোগ ছিল যে না আমি ইনভাইট করলে হয়তো আসতো, কিন্তু ফুটবলার তো আসলে আমাদের বাংলাদেশের ন্যাশনাল টিমের ফুটবলাররা যদি বলে তখন হয়তো বিবেচনা করবে। এই যে ন্যাশনাল টিমে আসলেন, ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন গত বছর নভেম্বরের দিকে, সো এই কলটা কীভাবে এসেছিল? না অবশ্যই, যা 2013-র পরে নিষেধাজ্ঞার পরে আসলে আমি অনেক চেষ্টা করেছিলাম যেন আবার একবার জন্য যেন খেলতে পারি, কারণ আমার ভক্তরা ওয়েট করছিল, কিন্তু ওইটা হয়নি। তো আলহামদুলিল্লাহ খেলা চলাকালীনই আমি চিন্তা করেছিলাম যে আমি কীভাবে আমার সেকেন্ড লাইফটা কি হবে। আমার অনেকগুলো অপশন ছিল, কিন্তু আমি মনে করেছি যে আমি কোচ হয়ে কাজ করলে আমাদের দেশের বেনিফিট বেশি হবে, কারণ আমি অনেক সময় সাকসেসফুল হয়েছি, অনেক সময় হইনি। এই দুইটা জিনিসই আমার ভালো জানা আছে। তো আমি এটা যদি শেয়ার করতে পারি আমাদের ইয়াং প্লেয়ার বলেন, এলিট প্লেয়ার বলেন, তাদের উপকার হবে। তো সেই জায়গা থেকে আমি খেলা চলাকালীনই আমি লেভেল 3টা করেছিলাম দুবাইতে, যে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আন্ডারে। তারপর গ্লোবালের হয়ে 2টা কাজ করলাম, রংপুর রাইডার্স আমাকে ব্রেক দিয়েছেন ওই জায়গাটা কাজ করার, চ্যাম্পিয়ন হয়েছি। সেকেন্ড ইয়ার আমরা রানার আপ হয়েছি। ঢাকা প্রিমিয়ার লিগে কাজ করেছি হেড কোচ হিসাবে, ছেলে এবং মেয়ে 2টা প্রিমিয়ার লিগে কাজ করেছি। 2টা একাডেমিতেও কাজ করেছিলাম, একটা স্কুলের সাথে জড়িত ছিলাম যে আমি নেক্সট স্টেপটা আমার কোচিংয়ে হবে। তো আলহামদুলিল্লাহ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ দিব যে ওনারা আমাকে একটা অপরচুনিটি করে দিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ লাস্ট 7 মাস ধরে টিমের সাথে আছি। আমি মনে করি যে আমাদের ক্রিকেটের বেস্ট ব্যাটিং সময়টা এখন যাচ্ছে, ব্যাটসম্যানরা ভালো করছেন। কলটা কীভাবে পেয়েছিলেন যে আপনাকে এখন আমাদের জাতীয় দলের জন্য ব্যাটিং কোচ হিসেবে আমরা চিন্তা করছি? এই কলটা কে করেছিল? এই কলটা আসলে তখনকার ক্রিকেট অপারেশন চেয়ারম্যান ফাহিম স্যার ছিলেন, ফাহিম স্যার, এবং বোর্ড মিটিং থেকে আসলে এই জিনিসটা এসেছিলেন। আমাকে সাংবাদিকরাই আসলে ফোন করে বলেছেন যে আয়ারল্যান্ড সিরিজে আপনাকে ব্যাটিং কোচ হিসেবে রাখা হচ্ছে। আয়ারল্যান্ড সিরিজের জন্য প্রথমে তো আপনাকে করা হলো, তারপরে টি-20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত করা হয়েছিল, বাট টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা খেলতে পারিনি। খারাপ লেগেছিল কিনা? যেই রিজনে খেলা হয়নি, এই রিজনের কারণে আসলে আমার খারাপ লাগেনি, যেহেতু মুস্তাফিজের রিজনে খেলতে যায়নি, বাংলাদেশ গভর্নমেন্ট থেকে পারমিশন দেয়নি, সেই রিজনে আমার খারাপ লাগেনি। খারাপ লেগেছে আসলে সাইফ এবং পারভেজ হোসেন ইমন, এই 2টা ক্রিকেটারের জন্য, কারণ তাদের প্রথম আইসিসি ইভেন্ট হতো বড়দের, তারা আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলেছেন, কিন্তু বড়দের আইসিসি ইভেন্ট খেলাটা মিস করেছেন, তাদের জন্য খারাপ লেগেছে। এর পরবর্তীতে আমরা তো আপনাকে আবার 1 বছরের জন্য পাচ্ছি, 2027 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন। তো সবচেয়ে বড় যে ইস্যুটা হচ্ছে যে আপনি জাতীয় দলের দায়িত্ব নেবার পর থেকে বাংলাদেশ কোনো সিরিজে হারেনি। আলহামদুলিল্লাহ। এইটা আসলে কীভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, খুবই নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে যে এই টিমের সাথে পার্ট হতে পারছি, এবং সত্যি কথা কি টিমটা খুব গোছানো আর কি। 3টা ফরম্যাটের ক্যাপ্টেনই এত সুন্দর মতন তাদের টিমটা রান করছেন, তাদের সাথে আমরা জাস্ট হেল্প করছি। আমরা যারা কোচিং স্টাফ আছি খুবই চমৎকার কোচিং স্টাফ। আমি মনে করছি যে আমরা এখন এই মুহূর্তে খুব ভালো কাজ হচ্ছে, সবাইকে হেল্প করছে, প্লেয়াররা সবাই হেল্প করছেন কোচদের। তো সো ফার 7 মাস ধরে আমি বলবো যে চমৎকার একটা পরিবেশের মধ্যে আছি। আসলে আপনি যখন দায়িত্ব নিলেন স্পেশালিস্ট ব্যাটিং কোচ হিসেবে, সেই সময় মোহাম্মদ সালাউদ্দিন ছিলেন সিনিয়র সহকারী কোচ। তিনি আসলে তখন ব্যাটিংয়ের দিকটা আসলে দেখতেন। আপনি যখন দায়িত্বটা নিলেন তখন অনেকে বলছিল যে স্বার্থের সংঘাত হতে পারে, এরকমটা কিছু কি হয়েছিল? যেহেতু আমি এই ড্রেসিং রুমে আগেও ছিলাম, ক্যাপ্টেনও ছিলাম, তো আমি কিন্তু জানি যে ম্যান ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় এইখানে। তো সালাউদ্দিন ভাই যেহেতু আগে ব্যাটিংটাও দেখতেন এবং অ্যাজ এ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ছিলেন, আমাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো ব্যাটিং কোচ হিসাবে, অবশ্যই আমি আমার এক্সপিরিয়েন্সগুলো বা আমার থটগুলো আমি চেষ্টা করেছি যে সালাউদ্দিন ভাইয়ের থ্রুতেই যেন পৌঁছানোর জন্য সবাইকে। ইন্ডিভিজুয়ালও আমি আলাপ করেছি, কিন্তু বড় কোনো মেজর যদি আমার কাছে মনে হয় যে চেঞ্জ করা বা বলা, আমি জিনিসটা আমার সিনিয়র কোচকে প্রপোজ করতাম যে ভাই জিনিসটা এরকম হলে কি ঠিক আছে কিনা। উনি যদি মনে করেন যে হ্যাঁ রাইট, তখন আমরা 2জন মিলেই ওই প্লেয়ারটাকে বলার চেষ্টা করতাম। সিনকাপটা ভালো ছিল, চমৎকার। আমি কি বললাম যে আমাদের যে কোচিং স্টাফ আমরা আছি, আমাদের প্লেয়ার সবাই আমরা একটা টিম হিসেবে লাস্ট 7টা মাস ধরে আমরা কাজ করছি। আগেও কাজ করতেন, আগে হয়তোবা রেজাল্ট হয়তো এতটা বেস্ট ছিল না। লাস্ট 7 মাস ধরে আসলে আমরা 4টা টেস্ট খেললাম, 4টাই উইন হয়েছে। এটা এই প্রথম বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রিতে। আপনার 7টা সেঞ্চুরি হয়েছে, 12টা 50 হয়েছে 4টা টেস্ট ম্যাচে, 6টা ওয়ানডেতে 2টা সেঞ্চুরি দেখলাম আমরা, এবং 4-5টা 50 দেখেছি। সিরিজ উইন, ওয়ানডে 2টা সিরিজ উইন করলাম, টি-20 উইন করেছি, একটাতে ড্র। তো ওভারঅল আমি বলবো যে প্লেয়াররাও, আর যেটা শুরুতে বলছিলাম যে 3টা ফরম্যাটের ক্যাপ্টেনই খুব সুন্দর মতন তারা
চালানোর চেষ্টা করছেন। আমরা যারা কোচিং স্টাফ আছি আমরা জাস্ট হেল্প করছি তাদের। ট্রিমেন্ডাস রেকর্ড আপনার সময়টাতে। আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, এই মুহূর্তে চ্যানেল ওয়ানের মুখোমুখিতে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, আমাদের সাথে থাকবেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. দর্শক, বিরতির পর ফিরে এলাম। দেখছেন চ্যানেল ওয়ানের বিশেষ আয়োজন মুখোমুখি। মোহাম্মদ আশরাফুল, আমাদের তো এখন সামনে অস্ট্রেলিয়া সিরিজ রয়েছে। এই অস্ট্রেলিয়া সিরিজে আমরা এরপরে আবার 23 বছর পরে কিন্তু অস্ট্রেলিয়া সফরে যাব আগস্টে। এই ওয়ানডে T20 সিরিজ দিয়ে আসলে কোন জায়গাগুলোতে আপনি মনে করেন যে আমরা কাজ করে গত যে সিরিজগুলোতে আপনি দায়িত্ব নেবার পর আমরা একটা ধারাবাহিকতা ধরে রেখেছিলাম, কোন বিষয়ে কাজ করলে সেই ধারাবাহিকতা ধরে রাখা যাবে? অস্ট্রেলিয়ার সাথে আসলে আমি ঠিক জানি না আমাদের ক্যাপ্টেন, তারপর সিলেক্টর, হেড কোচ, ওনাদের কি প্ল্যান যে আসলে আমরা কী ধরনের উইকেটে খেলবো। আমি ঢোকার পরে সবচেয়ে বড় যেই জিনিসটা পরিবর্তন হয়েছে বাংলাদেশ ক্রিকেটে, সারফেসটা, যেই পিচে আমরা খেলছি। আপনি দেখেন যে লাস্ট 7 মাস ধরে আমরা চমৎকার পিচে খেলছি, যেখানে সবার জন্য ফেভার থাকে। পেস বোলারদের জন্য ভালো কোয়ালিটি স্পিনার থাকলে মিরাজ, তাইজুল 5 উইকেট করে নিচ্ছেন। যারা সাইড স্ট্রোক খেলতে পারেন তারা চমৎকার রান করছেন। কিন্তু অ্যাজ এ ব্যক্তিগত মতামত যদি আমার থেকে জানতে চান, অ্যাজ এ ক্রিকেট ভক্ত হিসাবে বা এক্স ক্যাপ্টেন হিসাবে, আমি মনে করি যে আমাদের আইসিসি ইভেন্টে ভালো করার জন্য যেই ধরনের উইকেট হয় সেম কন্ডিশনে যেন আমরা খেলি। যেভাবে লাস্ট 7 মাস ধরে সিরিজ জিতছি, ভালো করছি, ওদের সাথে যদি এইভাবে ভালো করে খেলে জিততে পারি, তখন আমরা আইসিসি ইভেন্টে ভালো কিছু করতে পারবো, এটা আমার বিশ্বাস। এই যে উইকেটের কথা বলছেন, এই উইকেটটা কি টনি হেমিংয়ের মাথা থেকে এসেছে নাকি আপনারাও ইনপুট দিয়েছেন সেখানে? না, ডেফিনেটলি সে যেহেতু প্রায় 40 বছর ধরে এই কাজটাই করে যাচ্ছেন, দুনিয়ার সব জায়গায় সে কাজ করে বেড়াচ্ছেন। আগেও এসেছিলেন, মাঝখানে পাকিস্তানে গিয়েছেন, আবার এখানে আসলেন। তার মাথা থেকে তো আসবেই, এবং আমাদের ম্যানেজমেন্ট থেকেও হয়তো একটা প্ল্যান আছে যে আমরা কিভাবে সামনের দিকে যেতে চাই। এই সিদ্ধান্তটা নেওয়াটা কতটা ডিফিকাল্ট, যে আমরা কি আমাদের হোম অ্যাডভান্টেজ নিয়ে প্রতিপক্ষকে হারানোর কৌশলটা বানাবো, নাকি আমরা ট্রু উইকেটে খেলে আমাদের ফিউচারের জন্য আমরা নিজেদেরকে প্রিপেয়ার করব? কোনটা হওয়া উচিত? অবশ্যই লাস্ট 7 মাস কিন্তু আমরা আমাদের হোম অ্যাডভান্টেজ নেওয়ার চিন্তা করছি না। আমরা আইসিসি ইভেন্টে কীভাবে ভালো করব ওই চিন্তা করেই কিন্তু উইকেটগুলো দেওয়ার চেষ্টা করছি এবং ম্যাচগুলো জিততেছি। তো আমার কাছে মনে হয় যে অবশ্যই ফিউচারে চিন্তা করে ভালো উইকেটে খেলা উচিত। এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনার একটা সিরিজ জিতছেন এবং এক একজন স্কুটি নিয়ে, বাইক নিয়ে মাঠে সেলিব্রেট করছে। সো এই যে পুরোনো কালচারটা ফিরে আসছে, সো কি মনে হয় যে আপনার একটা বাইক হলে কেমন হতো? কোচদের জন্য আসলে কোনো পুরস্কার থাকা দরকার কিনা? অবশ্যই আমি মনে করি যে পুরা টিম ম্যানেজমেন্ট সবারই থাকা উচিত, যারা বিহাইন্ড দ্য সিন কাজ করে। বিশেষ করে আমি বলবো যে আমরা যারা কোচিং স্টাফ আছে, আমাদের সাথেও কিন্তু আরও 3-4 জন যারা কাজ করেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই যে ব্যাটসম্যানরা এত ভালো করছেন, নাসির, রমজান, তারপর বুলবুল, ইকরাম, এই 4টা ছেলে, আরেকজন আছে আসিফ, এই যে 5টা ছেলে নাম বললাম, এই 5টা ছেলে কিন্তু তাদের সারাদিন ব্যাটিংয়ের জন্য হেল্প করে থাকেন, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত থ্রো ডাউন করে থাকেন। তারপরে কিন্তু একটা প্লেয়ার যে রান করে, আমরাও ওই হেল্প করি, আমরাও কাজ করি। কিন্তু অবশ্যই এই কালচারটাও আসা উচিত যে ম্যানেজমেন্টদেরও যদি এই পুরস্কারের ভাগিদার দেয় তাহলে একটা আলাদা মজা তো লাগবে, স্বাভাবিক। আমরা দেখি এক একটা সিরিজ শেষ হয়, মানে আপনারা ট্রফি নিয়ে সেলিব্রেট করেন, এবং দেখলাম যে তামিম ইকবাল আসলে আপনার সাথে শান্তর সাথে কথা বলেন মাঠে দাঁড়িয়ে। আসলে মানে ইনপুটটা কেমন দেন, আসলে কেমন হচ্ছে, প্রশংসা বা পরামর্শ কি আসে? দেখেন, লাস্ট 3টা বোর্ড প্রেসিডেন্ট কিন্তু এক্স ক্যাপ্টেন, তো তারা যেহেতু জানে যে আপনি এক্স ক্যাপ্টেন, আমিও এক্স ক্যাপ্টেন ডেফিনেটলি, কিন্তু ওই তো ওনারা তো অবশ্যই খেলা শেষে ক্যাপ্টেন, কোচ, তারপর বেস্ট পারফর্মার, ওদের সাথে ডিসকাস করে থাকেন যে আসলে আজকের দিনটা কেমন হলো, কি ডেভেলপ করা যেতে পারে, কি ইমপ্রুভমেন্ট করা যেতে পারে নেক্সট ম্যাচগুলোতে, এইসব বিষয় নিয়েই আসলে আলাপ করা হয়। এটা কি কিছুটা প্লাস পয়েন্ট কিনা, মানে ক্রিকেটার ব্যাকগ্রাউন্ড হলে প্লাস পয়েন্ট কিনা, মানে টু দ্য পয়েন্ট ধরতে পারেন তিনি কোথায় কি? ডেফিনেটলি, অবশ্যই। যদি আপনি যেই জিনিসটা আপনি করে এসেছেন এবং সাকসেসফুলি করে এসেছিলেন, তখন আপনার যখন কথা বলবেন আপনার জন্য কথা বলাটা খুব সহজ হয়ে যায়। আপনাদের জেনারেশনই তো এখন আসলে বাংলাদেশ ক্রিকেটকে লিড দিচ্ছে বলা যেতে পারে সব দিক থেকে। এই যে মুশফিক, মাহমুদুল্লাহ রয়েছেন, তামিম রয়েছেন, আপনারা রয়েছেন, মানে তারাও তো আসলে, মুশফিকও তো একসময় কোনো না কোনো রোলে আসবে ক্রিকেটে। আমি আশা করব যে অ্যাটলিস্ট আরও 2টা বছর যেন সে কন্টিনিউ করে, যেভাবে সে
প্রিপারেশন নেয়, আপনি চিন্তা করতে পারবেন না যে 2005 থেকে শুরু করে এখন 2026, 21 বছর ধরে তার যে রুটিন, একই রুটিন, ফজরের নামাজের সময় উঠবে, নামাজ পড়বে, তারপরে চলে যাবে ম্যাচের দিনও সে আর্লি 7:30টার সময় মাঠে চলে যাবে, মাঠে যেয়ে জিম করবে, জিম করে ওয়ার্ম আপ করে ক্যাচিং, নকিং সব কিছু করে রেডি থাকে। তারপর আবার টিম ওয়ার্ম আপে জয়েন করে। শুধু একদিন 2 দিন না, যে আপনি এভরিডে 365 দিন 21টা বছর সে করে যাচ্ছেন। মার্শাল্লাহ চমৎকার ফিটনেস ধরে রেখেছেন এবং পারফরমেন্সও করছেন। লাস্ট 4টা টেস্ট ম্যাচে যদি দেখি যে 2টা 100, 2টার বা 3টা 50 করেছেন। এবং তার ডেডিকেশন অন্য লেভেল। আমি দেখলাম যে সিলেটে তিনি দিনটা শেষ করতে পারেননি দেখে পাকিস্তান এগেনস্টে মানে আউট হয়ে ফেরার সময় একটু রাগ দেখালেন। সো এই যে ডেডিকেশন, সো মনে তো হয় যে আরও অনেক দিন ধরে মানে সার্ভিস দিতে পারবে। আমরা চাই এবং মুশফিক যতদিন খেলবে আমাদের টেস্ট টিমটা আরও ভালো জায়গায় যায় ফিনিশ করবে আশা করি। এখন আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপে নাম্বার 5-এ আছি, টেস্ট র্যাঙ্কিংয়ে নাম্বার 7-এ আছি। তো এই বছর আমাদের প্রচুর টেস্ট ম্যাচ। আপনি একটু আগে একটা প্রশ্ন করেছিলেন যে 23 বছর পরে আমরা অস্ট্রেলিয়াতে যাচ্ছি 2টা টেস্ট ম্যাচ খেলতে। 23 বছর আগে আমি ওই ট্যুরে ছিলাম, ডারউইন এবং ক্রেন্স 2টা জায়গায় আমরা খেলেছিলাম। এবারও সেম জায়গায় 2টা জায়গায় আমরা খেলবো। ওই সময় আমরা অতটা ভালো করতে পারিনি। এইবার আশা করছি যে আমরা যেভাবে যাচ্ছে, আশা করছি যে ওইখানে 2টা টেস্ট ম্যাচে আমাদের সবাই যদি সুস্থ থাকে, আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি, আমরা জয়ের চিন্তাও করছি অস্ট্রেলিয়াতে, যে আমরা একটা টেস্ট ম্যাচ যেন জিততে পারি, ওই চিন্তা আমাদের সবার মধ্যে আছে। আপনার কি মনে হচ্ছে, আপনি যেহেতু এখন বাংলাদেশ টিমের কোচিংয়ের দায়িত্বে আছেন, ব্যাটিং কোচ হিসেবে আছেন, আমাদের ওয়ার্ল্ড ক্রিকেট সার্কিটে আমরা কি ফরেন কোচদের আকৃষ্ট করতে পারছি এখন? অবশ্যই আমাদের তো ভালো ভালো কোচ আমাদের সাথে কাজ করছেন, কিন্তু আপনি যদি স্পিন কোচ দেখেন, মুস্তাক ভাই আছেন, চমৎকার কাজ করছেন, টিমের সাথে মারাত্মক বন্ডিং ওনার। ফিল সিমন্স আছেন, অনেক দিন ধরে ভালো করছেন। ফিল্ডিংয়ে আমাদের একজন ছিলেন, জেমি ছিলেন। আমাদের ক্রিকেট বোর্ড কিন্তু ভালো ভালো কোচ নিয়ে আসছেন, আমাদের প্রত্যেক যেই জায়গাটা প্রয়োজন সেই জায়গার জন্য কিন্তু ভালো ভালো কোচ নিয়ে আসছেন। আপনি দায়িত্ব নেওয়ার ঠিক আগে লিটন দাস একটা ব্যাড প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছিল, বাট তিনি এখন মোটামুটি ছন্দে আছেন। সো কোন জায়গাটা তো আসলে নিগলস ছিল, যে জায়গাটাতে আপনি ধরতে পেরেছেন এবং শুধরানোটা ইজি হয়েছে? না, সে আসলে ওয়ান ডেতে একটু অফ ফর্মে ছিলেন, টিমের বাইরে ছিলেন। আমি ঢোকার পরে সিরিজ থেকে আসলে 6টা ওয়ানডেই খেলেছেন পাকিস্তানের সাথে এবং নিউজিল্যান্ডের সাথে। 6টা ম্যাচে আমি বলবো যে খুব চমৎকার ব্যাটিং করেছেন। একটা 70 করেছেন, বাকিগুলো 40, 30 এরকম করে ব্যাটিং করেছেন। ব্যাটিং পজিশনটা নতুন একটা জায়গায় খেলছেন, 4-5 খেলছেন। আগে সে ওপেনিং করতো, এখন তার জন্য এটা ওই জিনিসটাই আমি কিছু করি নাই, সেই নিজের থেকে বের করেছেন। যতটুকু আমি বলার চেষ্টা করেছি, যেহেতু সে টেস্ট ক্রিকেটে দেখবেন খুব সাকসেসফুল একটা ব্যাটসম্যান, অলমোস্ট 35 বা 40 অ্যাভারেজ, তো সে কিন্তু নাম্বার 6-এ ব্যাটিং করে। টেস্ট ক্রিকেটে যদি আপনি দেখেন যে নাম্বার 6-এ ব্যাটিং করে। ডিফারেন্ট বল গেম, আই নো যে আপনার টেস্ট ক্রিকেটে ফিল্ডার উপরে থাকে, ওয়ান ডেতে বাইরে থাকে, কিন্তু বলটা যদি একটু পুরানো হয়, ও যেই কোয়ালিটির প্লেয়ার, একটু পুরানো হলে তার জন্য ব্যাটিং করাটা খুব সহজ। সে হয়তোবা চায় উপরে, কিন্তু টিম হিসাবে এই মুহূর্তে আমরা মনে করছি যে সে ওই পজিশনটা খেললে আমাদের টিমের জন্য বেশি বেনিফিট। যেহেতু এই গরমের মধ্যে আপনি 50 ওভার উইকেট কিপিং করছেন, সাথে সাথে ব্যাটিংয়ে নামাটা আসলে একটা ব্যাটসম্যানের জন্য কঠিন। তো ওই চিন্তা থেকেই, এবং যেহেতু সে সাকসেসফুল, পুরানো বলে সাকসেসফুল, তো মাশাআল্লাহ ভালো যাচ্ছে। আশা করব যে সামনের সিরিজগুলো ভালো করবেন। অবশ্যই আপনি আমাদের সাথে থাকুন, আরেকটা ছোট বিরতি নিয়ে আসছি। জি দর্শক, সময় হলো আরেকটা বিরতির। চ্যানেল 1-এর বিশেষ আয়োজন মুখোমুখি, সাথেই থাকুন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. দর্শক, ফিরে এলাম বিরতির পরে। দেখছেন মুখোমুখি। আমাদের সাথে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বর্তমান জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল, যেটা আপনাকে বলছিলাম যে আপনি আসার পরে আমরা কোনো সিরিজে হারিনি। সো এই যে মাঠে বা ট্রেনিং সেশনে আপনি কি ক্রিকেটারদের ভাই নাকি স্যার নাকি বস? ভাই, আমি সবার সাথে আশরাফুল ভাই, যেহেতু সবাই আমার জুনিয়র। মুশফিক সবচেয়ে সিনিয়র এই টিমে, কিন্তু সে আমার জুনিয়র, কারণ আমি তার আগে ডেবু হয়েছিল। তো সবার সাথে আমি ভাই। সবাই আসলে আমাকে ওইভাবেই ট্রিট করে, যে আমার এক্সপিরিয়েন্সগুলোই শোনার চেষ্টা করে, যে আমি ওই সময় এই বলারের এগেনস্টে কীভাবে কী চিন্তা করেছিলাম। ওই সব জিনিসগুলো আসলে আমি মনে করি যে টপ লেভেলে আপনি ওই ছোটোখাটো জিনিসগুলোই ইম্পর্টেন্ট, যে জোরে বলারের এগেনস্টে আপনি কী চিন্তা করছিলেন,
ভালো একটা স্পিনার এগেন্সে আপনি কী চিন্তা করছিলেন। যেমন আমার ডেবু হওয়ার আগে জাভেদ মিয়ান্দাদ এসেছিলেন বাংলাদেশে, আমাদের একটা পয়েন্ট সে বলেছিলেন, কিন্তু কোনো কোচ কিন্তু এই কথাটা বলে না। সব কোচ আমাদের বলবে যে উইথ দ্য স্পিন, লাইক একটা অফ স্পিন বল আসছে, আপনি এটাকে লেগ সাইডে খেলবেন, এটাকে উইথ দ্য স্পিন বলে। কিন্তু জাভেদ মিয়ান্দাদ একমাত্র ব্যক্তি বলেছেন এগেনস্ট দ্য স্পিন খেলতে, যদি তুমি রান করতে চাও। আচ্ছা, মানে অফ স্পিনকে তুমি যদি লেগ সাইডে খেলো, লেগ সাইডে 5টা ফিল্ডার থাকবে আর অফ সাইডে 4টা ফিল্ডার থাকবে, তাহলে গ্যাপ থাকবে কোথায় বেশি? অফ সাইডে। কিন্তু হাই রিস্ক শট, কিন্তু যে আপনি অফ স্পিনকে কাভার ড্রাইভ মারছেন, ক্যাচ তোলার এটা সম্ভাবনা এলবিডব্লিউ হওয়ার চান্স থাকবে, বোল্ড হওয়ার চান্স থাকবে, কিন্তু রান করার চান্স কিন্তু বেশি। তো এই যে জাভেদ মিয়ান্দাদ আমাকে ওই সময় 2000 সালে এই কথাটা বলেছিলেন, এবং আমি মুরালিকে যখন ফেস করলাম প্রথম টেস্ট ম্যাচে, আমি এক্স্যাক্টলি ওই কাজগুলোই করেছি, যে হাফ বলি বল দিচ্ছেন অফ স্পিন, আমি লেগ সাইডে এক না নিয়ে আমি কাভার ড্রাইভ দিয়ে 4 মারছি এগেনস্ট দ্য স্পিন খেলে। এই জিনিসগুলোই আসলে আমাদের যে এলিট লেভেলের কোচিং, আমার কাছে মনে হয় যে আপনি ওই জিনিসগুলো ইনপুট দেওয়া, যে আচ্ছা সবাই যেটা বলবে আপনি ঠিক উল্টাটা যদি বলতে পারেন এবং রাইট ওয়েতে বলতে পারেন, বুঝাতে পারেন, তখনই কিন্তু সাকসেসফুল হওয়া সম্ভব। পেস বোলিং নিয়ে যদি একটু কথা বলতে হয়, আমাদের পেসাররা দারুণ ছন্দে আছেন এবং বেশ কয়েক বছর ধরেই তারা নিয়মিত সার্ভিস দিয়ে যাচ্ছেন। নাহিদ রানা নতুন সেন্সেশন। আপনি যদি আসলে ব্যাটিংয়ে থাকেন, শোয়েব আক্তারকে সামলানো ইজি নাকি নাহিদ রানাকে সামলানো ইজি হতো? নাহিদ রানার ডেবু আমার এগেনস্টই হয়েছে ফার্স্ট ক্লাস ক্রিকেট। আমি বরিশালের হয়ে খেলছিলাম কক্সবাজারে, এবং সে রাজশাহীর হয়ে তার ডেবু হয়েছিল। ওই ম্যাচে ওর বল খেলেই আমি সাথে সাথে আমাদের যখন শুনতে পারলাম যে সে আন্ডার-19 স্কোয়াডে 45 জন স্কোয়াডে নাই, তখন আমি শিপন ভাইকে ফোন দিলাম। তখন শিপন ভাই ছিলেন আন্ডার-19 সিলেক্টর, যে শিপন ভাই একটা ফাস্ট বোলার আজকে খেললাম, দেখলাম যে খুব ফাস্টেস্ট, আমার চোখে মনে হয়েছে যে ও এখন এই মুহূর্তে বাংলাদেশের ফাস্টেস্ট বোলার। তো তখন আমাকে শিপন ভাই বলছিলেন যে ওর থেকেও 2-3টা জোরে বোলার আছে ওনাদের স্কোয়াডে, সেই কারণে নাই। আমি শুনে একটু অবাকই হলাম যে কি বলে, যে ওর থেকেও জোরে বোলার আছে, তাহলে আমি বললাম আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তো নাহিদ রানা মাশাআল্লাহ যেভাবে আর কি তার ডেডিকেশন বলেন এবং সিরিয়াসনেস বলেন, যেহেতু আমি 7 মাস ধরে টিমের সাথে আছি, ইয়াং একটা ছেলে যখন স্টার হয়ে যায় তখন কিন্তু স্বাভাবিক একটু চেঞ্জ হওয়াটাই স্বাভাবিক, হইতেই পারে, বিশেষ করে আমাদের দেশের এশিয়ার মধ্যে। কিন্তু ওর মধ্যে একটা গুণ দেখলাম, যে প্রত্যেক দিন ফজরের নামাজের সময় উঠে নামাজটা পড়ে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এবং পিএসএল ফাইনাল খেলে এসে ঢাকায় নামলেন, হোটেলে উঠলেন, আমিও একই সাথে হোটেলে উঠলাম রাতের বেলা, ব্যাগ ট্যাগ রেখে তাকে দেখলাম সুইমিং পুলে এসে হাফ অ্যান আওয়ার সুইমিং করছেন। এই যে তার সিরিয়াসনেস, এই জিনিসটা আমাকে অবাক করেছে, এবং আমি বিশ্বাস করি, দোয়া করি যে সে যেন লম্বা সময় একটা কেরিয়ার। ওই সময়টা আমি তাকে এই রুমে ডেকে এই কথাটাই বলেছিলাম যে তুমি যেইভাবে বল করলে আজকে, আমি শিওর যে খুব রিসেন্টলি তুমি বাংলাদেশের হয়ে খেলবা, নিজেকে যত্ন নিও, সুস্থ থাকো, কারণ পেস বোলারের কেরিয়ারটা কিন্তু লম্বা হয় না। তো এই জিনিসগুলা কিন্তু এখন আমরা হয়তো বা ফল পাচ্ছি, কাজ কিন্তু অনেক আগে থেকে হচ্ছিল। অবশ্যই আমরা আশা করব যে বাংলাদেশ ক্রিকেটটা আরও এগিয়ে যাবে আপনার হাত ধরে। ব্যাটিংয়ের সাথে সাথে বোলিংও টিপস থাকবে, স্পিনারদের অবশ্যই টিপস দিবেন। অনেক ধন্যবাদ মোহাম্মদ আশরাফুল আমাদের সাথে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আজকের মুখোমুখিতে আমাদের অতিথি মোহাম্মদ আশরাফুলের সাথে, যিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন মাঠে, এখন মাঠেই দিচ্ছেন, দায়িত্বটা ভিন্ন হয়েছে। সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।